ইকুয়েশন, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা আদর্শ। যদি ধরো আমি তোমাকে ইকুয়েশনটা দিই এরকম, x মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস y প্লাস থ্রি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 36। আমাকে একটু বলো এই বৃত্তের কেন্দ্র কোন জায়গায় আছে আর হচ্ছে ব্যাসার্ধ কত? কেন্দ্র, হ্যাঁ কেন্দ্র কততে থাকবে? আচ্ছা হ্যাঁ, 2, -3। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ তো 6। এটা কি সবাই ধরতে পারছি? ঠিক আছে, এটা কি মানে যারা আছি সবাইকে ধরতে পারছি কিনা জিনিসটা? ঠিক আছে, তাহলে আমি আর এটা নিয়ে কোনো কথা বলবো না। ওকে, যদি ধরে থাকতে পারি তাও একটু বলে নিই যে ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি আমার স্ট্যান্ডার্ড সমীকরণ হয় x মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এই স্ট্যান্ডার্ড সমীকরণ নির্দেশ করে হচ্ছে, সমীকরণের এইচ আর কে নির্দেশ করে হচ্ছে কি কেন্দ্র, আর আর নির্দেশ করে ব্যাসার্ধ। ঠিক আছে, আর হচ্ছে এখানে যেমন এটা কি ছিল y প্লাস থ্রি, এটা তো y মাইনাস সামথিং আকারে ছিল না, এই জন্য মনে মনে কি চিন্তা করতে হবে y মাইনাস মাইনাস থ্রি তার হোল স্কোয়ার, এর জন্য কেন্দ্রটা হচ্ছে কত 2 - বা 2, -3। আচ্ছা, তাহলে স্ট্যান্ডার্ডটা আমরা বুঝতে পারছি। এখন আমরা চলে আসি হচ্ছে আদর্শ, সরি আদর্শ বলছি দুঃখিত, সাধারণ বা জেনারেল ইকুয়েশনে। জেনারেল ইকুয়েশনটা কি ছিল, যেমন ধরো আমি একটা উদাহরণ দেই, খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ধরো 6x মাইনাস 8y প্লাস 11 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, 11 ছোট দিয়ে দিচ্ছি, 21 দিয়ে দিই, 21 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কেন্দ্র কত একটু বলো? কেন আমি একটা টেকনিক শিখেছি না লাস্ট দিন, মানে জাস্ট আমি কতদিন যে লাস্ট অ্যাপ্লাই করছিলাম, হ্যাঁ খাতার ডান দিকে করতে, এই সাইড দেখা যাচ্ছে না, একটু ফোনটা রোটেট করো। হ্যাঁ, এটা টেকনিকটা কি ছিল মনে আছে কিনা? আমি এটা নেক্সট দিন বলছিলাম যে হচ্ছে মানে সেকেন্ড রেকর্ডিং এ বলছিলাম যে হচ্ছে যদি কখনো জেনারেল ফর্মে থাকে এখান থেকে আমরা বলতে পারবো, বাট একটু কায়দা করে বের করতে হবে। তো যদি ধরো তোমাকে রিটেনের মধ্যে চায়, তো ওই ক্ষেত্রে তো আমি শর্টকাটটা দেখাইতে পারবো না, তো ওই ক্ষেত্রে আমি একটা প্রসেস করে দেখাই দিছিলাম যেটা ক্লাস রেকর্ডে আছে। বাট এছাড়াও আরেকটা প্রসেস আছে, সেটা কি শর্টকাট প্রসেস, সেটা কি টেকনিকটা হচ্ছে এরকম, এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2। ওকে, এখানে দেখো এক্স এর সহগ কত 6, এটাকে যদি -2 দিয়ে ভাগ করি, আর ওয়াই এর সহগ হচ্ছে -8, এটাকে যদি -2 দিয়ে ভাগ করি, তাহলেই আমি এখানে কি পাবো, কেন্দ্রটা পাওয়া যাব। ঠিক আছে, তাহলে এখানে কেন্দ্র আসে হচ্ছে -3, আর এটার কেন্দ্র আসে 4। এটা কি সবাই বুঝতে পারছে কিনা? অথবা এটা মনেও রাখতে পারো যদি ধরো ক্লাসটা না করে থাকো, বাট তাও মনে রাখো যে হচ্ছে যদি কখনো তোমার জেনারেল ফর্ম দেয়া থাকে, সেখান থেকে কেন্দ্র বের করার টেকনিক হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2। ঠিক আছে, আর এই যে আমরা যে জিনিসটা পাইলাম, নর্মালি কি থাকে, আমার নর্মালি কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, বাট যখন আমরা কি করছিলাম আদর্শ সমীকরণ থেকে জেনারেল সমীকরণে গেছিলাম, তখন এইচ ইকুয়ালস টু -g ধরছিলাম, ওয়াই কে ইকুয়ালস টু -f ধরছিলাম। তার মানে কি এটা কিন্তু আসলে কি, এটা কিন্তু -g আর -f রিপ্রেজেন্ট করতেছে। এটা কি সবাই বুঝতে পারছি যে এই কেন্দ্রটা কি করতেছে, -g আর -f রিপ্রেজেন্ট করতেছে। তো সবাই যে কাজটা করে আসলে এখান থেকে জি এফ খুঁজতে বসে যায়, এবং ওই জন্য দেখা যায় অনেকের খুব কষ্ট হয়। তো এর জন্য আমি এই টেকনিকটা দিয়ে শেখানোর চেষ্টা করি যে এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2। ওকে, আচ্ছা তো আমি যেটা বলতেছিলাম, আমি যেটা বলছিলাম, হ্যাঁ তো এখান থেকে আমি জি আর এফ পেয়ে গেলাম। এখন আমার ব্যাসার্ধর ফর্মুলাটা কি, সেটা হচ্ছে √, কি ছিল, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই তো? তাহলে জি কত, জি হচ্ছে 3। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আচ্ছা সবার কি সমস্যা হইতেছে? এখন ক্লিয়ার আসতেছে না না?
জানি আমি প্রশ্ন আমি হচ্ছে আমার হেডসেটটা নষ্ট হয়ে গেছে জাস্ট এই 2টা দিন আগে নষ্ট হয়েছে আমার হচ্ছে হ্যাঁ আমার রেকর্ডিংও সমস্যা করছে তাও আমি হচ্ছে আহ, একদিন প্রথম দিন হচ্ছে যে রেকর্ডটা দিছি আমার 2বার করা লাগছে ফার্স্ট যখন করছি আমি তো মনে করছি রেকর্ড হয়ে গেছে দেন হচ্ছে যখন নিজে শুনছি শুনি না দেখি যে আমার আওয়াজের থেকে বেশি ফ্যানের আওয়াজ আসছে আচ্ছা এরকম কিছু হচ্ছে যে আমার আওয়াজ থেকে ফ্যানের আওয়াজটা বেশি এখন ঠিকই শুনতেছো আচ্ছা ঠিক আছে মানে ওই সময় এই সমস্যাটা হয়েছিল পরে হচ্ছে ফ্যান অফ করে রেকর্ড দিছি মানে যদিও সকাল সকাল রেকর্ড করি তো এই জন্য আর কি এটা প্রবলেম হয় না তো এরকম আর কি তো যাই হোক এখন কনস্ট্যান্ট হচ্ছে আমার 21 আচ্ছা কনস্ট্যান্ট হচ্ছে বেশি বড় দিয়ে দিছি হোয়াট এভার তো যাই হোক এখন এখান থেকে কথা কেমন জানি লাগতেছে কি করা যায় সেটা তো কথা এই জন্যই আসলে আমি রেকর্ড পার পাইতে গেছি দেখতেছি আচ্ছা এখান থেকে একটু ব্যাসার্ধটা বের করে বলো কত আসে ফর্মুলা তো তোমরা জানো জি আর এফ ও পেয়ে গেছো সিও জানো হুম হ্যাঁ 2 আসে তো ব্যাসার্ধ আসতেছে 2 আসে আচ্ছা good. ও রেকর্ড নিয়ে চিন্তা নেই রেকর্ড আমি করতেছি আচ্ছা তো মেইন কথা হচ্ছে আমরা এখান থেকে কেন্দ্র বের করছি আর ব্যাসার্ধ বের করছি ঠিক আছে তো আপাতত হচ্ছে মানে এতটুকু মানে এটলিস্ট আমাকে নতুন তো অনেকে জয়েন করছো জাস্ট এটা একটু বলো যে রেকর্ড তো আশা করি সবাই দেখছো রেকর্ড নিয়ে কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা অথবা এইভাবে হলে রেকর্ডটা একটু ভালো হইতো কোনো পরামর্শ আছে কিনা জাস্ট একটু জানাও ওয়াইফাই আচ্ছা এখন কি ক্লিয়ার হয়েছে নাকি এখনো খোলা ক্লিয়ার ওকে থ্যাংক ইউ আচ্ছা তাহলে এই জিনিসটা বুঝতে পারছি যে তোমার যদি কখনো কি দেয়া থাকে একটা সাধারণ সমীকরণ দেয়া থাকে এখান থেকে তুমি কিভাবে কেন্দ্র আর ব্যাসার্ধ উদ্ধার করবা তো মেইন ব্যাপারটা হচ্ছে যে আমরা তো বড় প্রসেস আছে একটা বড় প্রসেসটা আমি রেকর্ডে দিয়ে দিয়েছি কিন্তু বড়টা লাগে না ম্যাক্সিমাম কেসে আমাদেরকে এই শর্টকাটটাই অ্যাপ্লাই করতে হয় তাহলে কেন্দ্র উদ্ধার করার জন্য কি করতে হবে এক্স এর সহগ ডিভাইডেড বাই -4 সরি -2 দুঃখিত এক্স এর সহগ ডিভাইডেড বাই -2 ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2 এবং ওইখান থেকে আমরা কি পাবো আমরা হচ্ছে জি আর এফ টা পেয়ে যাব দেন আমার ব্যাসার্ধ হচ্ছে √g² + f² - c ওইখান থেকে কি আমরা ব্যাসার্ধটাও পেয়ে যাব তাইলে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার 2 এবং কেন্দ্র হচ্ছে কত -3,4 বিন্দুতে ঠিক আছে আচ্ছা দেন হ্যাঁ হ্যাঁ আছে মানে আমি জাস্ট এমনি আলোচনা করতেছি যে এগুলো নিয়ে কোনো জিজ্ঞাসা আছে কিনা ঠিক আছে আচ্ছা আরেকটা কথা ছিল এটা নিয়ে আমি খুব একটা বেশি পেঁচাল পারি নাই রেকর্ডে তো এটা নিয়ে একটু কথা বলবো তো সাধারণ সমীকরণে আমি কিছু কথা বলছিলাম যে এরকম একটা ইকুয়েশন পাইছিলাম আমরা যে x² + y² + 2gx + 2fy + c = 0 ঠিক আছে দেন ইকুয়েশনটা লিখে আমি কিছু কথা বলছিলাম বা এটার কিছু বৈশিষ্ট্য বলছিলাম এক নাম্বার বৈশিষ্ট্য ছিল যে x² ও y² এর সহগ হচ্ছে সমান হবে মনে পড়ে কিনা সহগ হচ্ছে কি হবে সমান হবে আর আরেকটা বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে এক্স ওয়াই গুণাকারে আছে এরকম কোনো পদ থাকবে না বা এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না ঠিক আছে তো বইয়ের মধ্যে 2টা কোয়েশ্চেন আছে খুবই ছোট্ট কোয়েশ্চেন বাট তাও আমি এগুলো নিয়ে একটু আলোচনা করব ম্যাক্সিমাম কেসগুলো এমসিকিউতে আসে তো একটু দেখো একটা প্রশ্ন হচ্ছে এরকম এটাকে বলা হয় আমি জানি না আমার বইয়ে হচ্ছে 2 এর সি এর 2 নাম্বারে আছে তোমাদের বইও থাকবে নাম্বারটা চেঞ্জ হতে পারে আচ্ছা তো প্রশ্নটা হচ্ছে এরকম তো এই ইকুয়েশনটাকে বলা হয় একটা ইকুয়েশন দেওয়া আছে যে ax² + 2hxy বলা হয়ে গেছে না সবারই কি সেম হ্যাঁ হ্যাঁ এটা আমিও বুঝতেছি যে বাতাস ছুটছে যে আমি তো মোবাইল ডাটায় আছি আমি ওয়াইফাই অন করতে পারতেছি না একটু সমস্যা ওয়াইফাই কানেক্ট হচ্ছে না আচ্ছা একটু ওয়েট করি দাঁড়াও।
আচ্ছা, তো একটু প্রশ্নটা দেখো, যে আমি একটু মুখে মুখে বলি আর তোমরা একটু লেখার চেষ্টা করো, ঠিক আছে? করা যায়। তো প্রশ্নটা হচ্ছে এরকম: a x স্কয়ার প্লাস 2h xy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এটাকে বলা হয় ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এটাকে মনে রাখবা, এটাকে কি বলা হয়? ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, মানে দ্বিতীয় ঘাতের সমীকরণ। কি বললাম? ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি অথবা দ্বিতীয় ঘাতের একটা স্ট্যান্ডার্ড সমীকরণ। ওকে, মানে জিনিসটা হচ্ছে এরকম, এখানে এ বি সি ডি জি এইচ যা যা আছে, ঠিক আছে, এ আছে, বি আছে, সি ও আছে, জি আছে, এইচ আছে, এফ ও আছে, ঠিক আছে। তো এগুলার বিভিন্ন ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা বিভিন্ন ধরনের জিনিস রিপ্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। এটা তোমার একটা বক্ররেখা মানে প্যারাবোলা রিপ্রেজেন্ট করতে পারে, এটা হচ্ছে একটা উপবৃত্ত রিপ্রেজেন্ট করতে পারে, এটা হচ্ছে একটা তোমার কি বলতে পারি অধিবৃত্ত রিপ্রেজেন্ট করতে পারে, এটা হচ্ছে তোমার বৃত্ত রিপ্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। জাস্ট কি হবে, এ বি সি ডি এগুলোর বিভিন্ন মানের জন্য কি হবে, বিভিন্ন ধরনের ভ্যালু রিপ্রেজেন্ট করবে। এটা কি বুঝতে পারছি সবাই? যে হচ্ছে এই ইকুয়েশনটা তোমার দ্বিতীয় ঘাতের সবকিছু রিপ্রেজেন্ট করে। জাস্ট কি হবে, এ বি সি এইচ আর হচ্ছে জি এফ এগুলোর বিভিন্ন মানের জন্য বিভিন্ন রকম তুমি চিত্র পাবা। হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যালো। আচ্ছা, এখন কি ক্লিয়ার লেখা? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তো আবারও বলি, যেটা বলতেছিলাম যে এটাকে বলা হয় ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। ওকে, আচ্ছা, ভিডিও কি ব্লার আসতেছে বাকিদের? এই যে আচ্ছা, একটুখানি জাস্ট শুইনা রাখো, মানে এগুলা আমি সিরিয়াস কিছু পড়াচ্ছি না, জাস্ট শুইনা রাখো। দেখো, তো জাস্ট প্রশ্নটা খুঁজো, দেখো এটা বইয়ের মধ্যে প্রশ্নটা আছে যে এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। ওকে, তো এখন এই ইকুয়েশনটাকে, এটাকে বলা হয় ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। হ্যাঁ, হ্যালো, হ্যালো। আচ্ছা, তো এটাকে বলা হয় ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এখন হ্যাঁ, বলো। হ্যালো, হ্যাঁ, বাতাস সুটটা সবার অবস্থা 12টা হয়ে গেছে। এখন ঠিক আছে? সব সেরি নিয়েছো, ওই যে বাতাস ছুটছে। ঠিক আছে, আচ্ছা, একটা কাজ করবো না তাইলে, আমি হচ্ছে মানে এটা নিয়ে তাইলে আমি রেকর্ডে আলোচনা করবো না, তাইলে আর আগাইতে পারবো না। ওকে, তো এটা বেটার হবে। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে আমি রেকর্ডে আলোচনা করবো। হুম হুম, আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডে এটা নিয়ে কথা বলবো না, তাহলে আপাতত থাক। তো আপাতত আমি কোনো কিছু নিয়ে আর এক্সট্রা কিছু নিয়ে আলোচনা করি না। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। আমার ওই যে আমার ইয়ে নষ্ট হয়ে গেছে, আমার কি বলে হেডসেটটা নষ্ট। ঠিক আছে, আমি ব্লুটুথ স্পিকার ইয়ে দিয়ে করতেছি, তো এই জন্য হয়তো প্রবলেম লাগতে পারে। আচ্ছা, তো আর একটা যেটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, তো যাই হোক, যেটা নিয়ে আমি বলতে চাচ্ছিলাম যে এইটার বৈশিষ্ট্য নিয়ে, সাধারণ সমীকরণের যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে, আর এক্স ওয়াই যুক্ত কিন্তু কি থাকবে না, পদ থাকবে না। আচ্ছা, এরপরে আসি। এরপরে ব্যাপারটা হচ্ছে, তাইলে আমি মোটামুটি যা বললাম এগুলাই আমি দেখাইছি রেকর্ডে, এর বেশি কিছু না। তো আর ফাংশনে নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে? খালি হচ্ছে আফিফ একটা জিজ্ঞাসা করছে যে এক্স কিউব প্লাস এইট এর ব্যাপারটা, এটা নিয়ে একটু বলি। এক্স কিউব প্লাস এইট ছিল নাকি মাইনাস এইট ছিল? সরি, প্লাস এইট ছিল, হ্যাঁ, দুঃখিত, প্লাস এইট ছিল, হ্যাঁ। তো এটা একটা ফাংশন ছিল, এবং বলছিল যে এটার জন্য দেখাইতে যে এই ফাংশনটা হচ্ছে এক এক আর সার্বিক, ঠিক আছে। তো এটা যে এক এক ফাংশন, এটা কিন্তু আমরা দেখছি একবার, ঠিক আছে, বা আমি পুরাটাই দেখাই নাইলে সমস্যা নেই। যে প্রমাণ, এখানে ধরো আমি বলে দিলাম যে এফ ইজ এ ফাংশন ফ্রম আর টু আর, এবং ফাংশনটা দেওয়া আছে, এবং দেখাও যে ফাংশনটা কি এক এক ও সার্বিক, ঠিক আছে, এটা দেখাইতে হবে আমাকে। এখন কথা হচ্ছে, যদি আমার এক এক দেখাইতে হয় তাহলে আমরা কি করব, আমি বলছিলাম যে আমাদের
মাকে ধরতে হবে, অর্থাৎ আমরা ধরে নিব যে এ আর বি দুইটা ভ্যালুর জন্য এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি হবে, ঠিক আছে। এবং এখান থেকে আমরা উল্টা ভাবে যদি এ ইজ ইকুয়াল টু বি আনতে পারি তাইলেই আমার হয়ে গেছে কাজ। ওকে, তাহলে এফ অফ এ মানে কি, জাস্ট এক্স এর জায়গায় এ বসবে, তাহলে আমি বলতে পারি এ কিউব প্লাস 8। এফ অফ বি মানে কি বি কিউব প্লাস 8, দেন দুই সাইড থেকে 8 কেটে দেই, তাহলে এখানে বলতে পারি এ কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে বি কিউব। তাহলে এখন যদি আমি বোথ সাইডে কিউব রুট করি তাহলে এ ইজ ইকুয়াল টু কি আসে, বি আসে। তো দেখো আমি মা ধরছিলাম দুইজনকে, দেখলাম যে দুইটা মা সমান আসতেছে, কিন্তু ঘুরে ফিরে দেখলাম আসলে সন্তান দুইটাও সমান। তাহলে কি আসলে এক মা এক সন্তান থিওরি ফিল আপ করতেছে। তাহলে অতএব ফাংশনটা কি, ইহা এক এক ফাংশন। এখন ধরো বললাম ফাংশনটা সার্বিক কিনা সেটা দেখাইতে। তো ফাংশন সার্বিক দেখানোর ক্ষেত্রে ডোমেন ঠিক আছে কিনা বা ফাংশনটা ভ্যালিড কিনা এটা দেখানোটা ম্যান্ডেটরি না। এটা নিয়ে কয়েকজন আর কি আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করছে, তো আবার একটু বলি। দেখো, ফাংশন যদি সার্বিক দেখাইতে বলে, ঠিক আছে, তাহলে ফাংশনটা ভ্যালিড কিনা এটা বলাটা ম্যান্ডেটরি না। চাইলে তুমি নিজে থেকে এক্সট্রা অ্যাড করে বলে দিতে পারো, যদি নাও বলো তাও কোনো সমস্যা নেই। ওকে, যেমন খেয়াল করো এখানে যদি আমি জাস্ট বলি যে এফ অফ এক্স ফাংশনটা হচ্ছে এক্স কিউব প্লাস 8, তাহলে আমাকে এমন একটা ভ্যালু বলো যার জন্য এই ফাংশনটা ইনভ্যালিড হবে। কোনো ভ্যালু কি আছে যে এক্স এর জায়গায় এটা বসাইলে আমি ফাংশনটা ইনভ্যালিড পাবো? নাই। তাহলে এটা এভাবে লিখবা যে এক্স এর যে কোনো মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত। তাহলে অতএব আমার ডোমেনটা কি হবে, ডোমেনটা হবে হচ্ছে অল রিয়েল নাম্বার। তাহলে এই ডোমেনটা প্রশ্নে প্রদত্ত ডোমেনের সাথে মিলে গেছে, তাহলে ফাংশনটা ভ্যালিড। তো তুমি চাইলে এই কথাটা বলতে পারো, আবারও বলি, না বললে কোনো আহামরি লস হবে না, ঠিক আছে। এখন আসি রেঞ্জ বের করার ক্ষেত্রে। তো রেঞ্জ বের করার কিন্তু আমরা অনেক টেকনিক দেখছি, বাট এই ধরনের কোনো ফাংশনের জন্য কোনো টেকনিক কিন্তু দেখি নাই। তো এটার ক্ষেত্রে টেকনিকটা কি রেঞ্জ বের করা, সেটা হচ্ছে এরকম, বুঝো, যদি আমি এখানে এক্স এর জায়গায় কি বসাই, 0 বসাই। ওকে, যদি আমি এক্স এর জায়গায় 0 বসাই তাহলে এফ অফ এক্স কি পাবো, 8 পাবো। ওকে, অথবা আমরা উল্টা ভাবেও করতে পারি। আচ্ছা, সার্বিক ফাংশনের আগে কি, না না না, এটা প্রশ্নটাই ছিল এরকম যে দেখাও যে এটা একক ও সার্বিক, এজন্য এক একটা দেখাইছি, নাইলে লাগবে না, ঠিক আছে। এটা প্রশ্নটাই ছিল এরকম। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম কি জানি, যে যদি আমার x ইকুয়ালস টু 0 হয়, ওকে, এটা দিয়েও করতে পারি। অথবা আমি যে টেকনিকটা দেখাইছিলাম, মেইনলি দেখবা যে মানে টিচাররাও এই টেকনিকটা একটু ফলো করার চেষ্টা করে। যে কাজটা করা হয় তারা ধরে নেয়, এটা হচ্ছে রাফ ক্যালকুলেশনের কাজটা করবা, এফ অফ এক্স ইকুয়ালস টু 0 ধরবা, ঠিক আছে। মানে কি, এক্স কিউব প্লাস 8 হচ্ছে 0, তাহলে এক্স কিউব হচ্ছে কত, -8, তাহলে এক্স কত হবে যদি বোথ সাইড কিউব রুট করি, -2, ঠিক আছে। আবারও বলি, এফ অফ এক্স 0 ধরছি, এক্স মানে কি এক্স কিউব প্লাস 8, এটা হচ্ছে 0, এক্স কিউব হচ্ছে -8, এক্স হচ্ছে -2। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমরা এই এক্স ইকুয়ালস টু -2 টাকে হচ্ছে একটা বলতে পারো একটা মধ্যবিন্দুর মতো ধরবো, যে এক্স ইকুয়ালস টু -2 হইলে আমার ফাংশনটা কিরকম রেজাল্ট দেখাবে। এক্স এর মান যদি -2 থেকে বড় হয় তাইলে কি রেজাল্ট দেখাবে, এক্স এর মান যদি -2 থেকে ছোট হয় তাইলে কি রেজাল্ট দেখাবে, সেটা নিয়ে আমরা কথা বলবো। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছি, যে এটাকে আমরা একটা মধ্যবিন্দু বা মাঝখানের কোন একটা প্যারামিটার হিসেবে চিন্তা করতেছি। এটা কি বুঝতে পারছি সবাই? ওকে, তো একটু করি তাহলে বুঝবা। এখানে যে কাজটা করবো আমরা, যে x ইকুয়ালস টু একবার -2 বসাবো, তাহলে x ইকুয়ালস টু যদি -2 হয় তাহলে f অফ -2 কত হবে, তো x এর জায়গায় -2 বসাও। যেহেতু x কিউব প্লাস 8 ইকুয়ালস টু 0 ধরে তুমি x এর মান -2 পাইছো, তাহলে আলটিমেটলি যদি -2 বসাও এটা 0ই হবে, তাহলে f অফ -2 হচ্ছে 0। মানে x এর মান যদি -2 বসাও তাহলে তুমি 0 পাচ্ছ। এখন x এর মান তুমি গ্রেটার দেন -2 বসাও, ওই যে বললাম যে এটাকে আমি একটা মধ্যবিন্দু বিবেচনা করতেছি, ঠিক আছে। তো মধ্যবিন্দু বিবেচনা করতেছে, এখন আমরা এটা -2 থেকে বড় হইলে কি হবে, ছোট হইলে কি হবে, এগুলো দেখাইতে হবে। আর -2 এর সমান হইলে কি হবে, তাহলে -2 এর সমান হলে 0 আসতেছে, -2 থেকে বড় হইলে তাহলে f অফ x টা কি হবে, খেয়াল করো, যদি -2 থেকে বড় হয়, -2 থেকে বড় কি আছে, 0 আছে বড়, তো 0 বসাও, এখানে মনে মনে 0 বসাও। যদি 0 বসাই তাহলে 0 কিউব তো 0, তাহলে f অফ 0 টা হবে 8। তাহলে f অফ x টা কি আসলে 0 থেকে বড় হচ্ছে, তাহলে f অফ x এর মান হবে গ্রেটার দেন 0। এখন যদি x এর মান লেস দেন -2 হয় তাহলে সেই ক্ষেত্রে f অফ x টা কি হবে, এখন লেস দেন -2, তুমি হচ্ছে একটা সংখ্যা নাও -3, -3 এর কিউব বসাও এখানে, দেখবা কত আসবে, আসবে হচ্ছে -19 আসবে। ওকে, এগুলো সব হচ্ছে মনে মনে ক্যালকুলেশন, ঠিক আছে, জাস্ট মাইন্ড ক্যালকুলেশন। তো কি করলাম, মধ্যবিন্দুটা বসাইলাম, মধ্যবিন্দু থেকে বড় বসাইলাম, মধ্যবিন্দু থেকে ছোট বসাইলাম, ছোট বসাইলে কি আসে, লেস দেন 0 আসে। তাহলে বুঝো
আমি এক্স এর মান যখন -2 বসাচ্ছি আমি এফ অফ এক্স 0 পাচ্ছি, এক্স এর মান যখন -2 থেকে বড় বসাচ্ছি তখন এফ অফ এক্স এর মানও 0 থেকে বড় পাচ্ছি, এক্স এর মান যখন -2 থেকে ছোট বসাচ্ছি তখন এফ অফ এক্স এর মানও 0 থেকে ছোট পাচ্ছি। তাহলে এর মানে কি আমার কিন্তু রেঞ্জে 0, গ্রেটার দেন 0, লেস দেন 0 সবকিছু চলে আসতেছে। তাহলে অতএব আমার রেঞ্জটা কি হবে বলো? অল রিয়েল নাম্বার। তো বুঝতে পারছি যেটা রেঞ্জটা কিভাবে আনছি। মানে এটা আমরা ওইভাবে ওই যে আমরা যেরকম টেকনিক বা কায়দা অ্যাপ্লাই করে অনেকভাবে ওই যে সংখ্যা রেখা টেখা ইউজ করে আনছিলাম ইউগুলার ক্ষেত্রে, কি বলে অন্যান্য ফাংশনের ক্ষেত্রে ওইভাবে আসলে আনাটা যাবে না বা আসে না আর কি। এটা এরকম ভাবে করতে হয় এই ম্যাথটা। তাহলে অতএব এটাই রেঞ্জ। আর প্রশ্নে খেয়াল করা আমার যে কোডোমেনটা সেটাও কি অল রিয়েল নাম্বার। তাহলে রেঞ্জটা কোডোমেনের সমান হয়ে গেছে। তাহলে অতএব রেঞ্জ যেহেতু কোডোমেনের সমান তাহলে অতএব ফাংশনটা কি হবে? ফাংশনটা হচ্ছে আমার সার্বিক হবে। তো বুঝতে পারছি। নর্মাল নিয়ম বলতে মানে ওইভাবে এটা করা যাবে না আর কি। মানে আমি মানে কোথাও দেখি নাই যে ওইভাবে হয়তো কোনো জায়গায় করছে বা কিউব রুট ইউজ করে করছে, যেমন আমরা কি স্কয়ার রুট ইউজ করে বিভিন্ন সলভ করছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেমন একটা জাস্ট উদাহরণ দেই, দেখো মানে এটা কেন করা যাবে না সেটা একটু কারণটা বলি। দেখো আমরা তো জানি যে ধরো যদি এফ অফ এক্স এরকম থাকতো, ধরো এক্স স্কোয়ার -7x + 8, ঠিক আছে, তখন আমরা কি করতাম মনে আছে কিনা জাস্ট একটুখানি বলি। এফ অফ এক্স এর জায়গায় ওয়াই ধরতাম, ধরে হচ্ছে তারপর ওই যে এক সাইডে নিতাম, তারপর কি করতাম, তারপর হচ্ছে নিশ্চয়ক দিয়ে কাজ করতাম, তাই না? নিশ্চয়ক দিয়ে কাজ করতাম, মনে আছে কিনা যে নিশ্চয়কটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হইতে হবে, ওইখান থেকে হচ্ছে ওর রেঞ্জটা বের করার চেষ্টা করতাম, তাই তো? কিন্তু এক্স কিউবের জন্য আমার নিশ্চয়ক আছে, ওর জন্য কিন্তু নিশ্চয়ক আছে, কিন্তু ওর জন্য নিশ্চয়কের ফর্মুলা কিন্তু আমরা জানি, আমরা কিন্তু জানি না, ঠিক আছে? এবং ওর জন্য যে নিশ্চয়কের ফর্মুলা এটা কিন্তু খুব জটিল, এই জন্য ওইটা নিয়ে আমরা ওইভাবে কাজ করি না, মানে যেভাবে স্কোয়ারটা নিয়ে করছিলাম ওইভাবে কাজ করি না। বুঝতে পারছি যে কেন করি না? হ্যাঁ ওই যে তোমাকে ওইভাবে বলতে হবে। ধরো আমরা নিলাম x⁴, ওকে, ধরো x⁴ ওই ক্ষেত্রে অবভিয়াসলি প্লাস দিবে না, ধরো মাইনাস দিল, ঠিক আছে, ধরো -16 এফ অফ এক্স হচ্ছে এটা, ওকে। এই যে সেম মনে মনে এটাকে 0 চিন্তা করো, তাহলে x⁴টা কি হবে? 16, x⁴টা কি হবে? তো এখানে আমরা মাইনাস প্লাস দুইটা ভ্যালু না নিয়ে ট্রাই করি দুইটা ভ্যালু আসবে আর কি। এখানে x এর মান হচ্ছে +2 আসবে, -2 আসবে। আর যদি +2 আর -2 আসে তো সেই ক্ষেত্রে তোমাকে যে দুইবারই চিন্তা করতে হবে, এক্স যদি +2 থেকে বড় হয়, +2 থেকে ছোট হয়, -2 থেকে বড় হয়, -2 থেকে ছোট হয়, তাহলে কি হবে? যে গেজা যাবে, মানে এগুলো নিয়ে খুব একটা কথা বলে না, মোটামুটি স্কোয়ার নিয়েই বলে যদি জোর পাওয়ার হয়, আর বিজোর পাওয়ার গুলো নিয়ে বলে, যেমন কিউব হইতে পারে, পাওয়ার 5 হইতে পারে, সবগুলো একই, ঠিক আছে? তো এখানে যদি এরকম আসে যে সেম ভাবেই তোমার যদি +2 আর -2 হয়, যে সেম যদি x গ্রেটার দেন +2 হয়, লেস দেন +2 হয়, ইকুয়াল টু +2 হয়, দেন লেস গ্রেটার দেন -2, লেস দেন -2, ইকুয়াল টু -2, ওকে। তো এইভাবে কাজ করলাম। ও না সরি, আমার তো দুইবার কাজ করা লাগবে না, আমি এটা সরাসরি কাজ করতে পারি। আচ্ছা দেখো একটু জাস্ট বলি, যে ধরো যদি তুমি বলো যে x যদি +-2 হয়, ওকে, তাহলে অতএব f of x টা কি হয়? f of x হবে 0। যদি x আমার গ্রেটার দেন +-2 হয় তাহলে f of x টা কি হবে? গ্রেটার দেন 0। যদি x আমার লেস দেন +-2 হয় তাও কিন্তু f of x গ্রেটার দেন 0ই হবে। কেন? এনিওয়ান? না, প্লাস মাইনাস কেন দিলাম, কারণ দেখো এটার পাওয়ার তো 4, প্লাস বসাও আর মাইনাস বসাও, তাই কি হবে? অথবা তুমি প্লাসই হয়ে যাবে, ঠিক আছে। এর জন্য যেহেতু প্লাসই হয়ে যাবে তাহলে এখানে তুমি যাই বসাও না কেন, +-2 থেকে বড় বা +-2 থেকে ছোট, তাহলে সেটা কিন্তু গ্রেটার দেন 0ই থাকবে, লেস দেন 0 আর যাবে না। তো ধরো ফাংশনটা যদি এরকম বলে দিত যে f is a function from R to R, ওকে, তো তোমার কোডোমেন দিছে কি? অল রিয়েল নাম্বার, কিন্তু তুমি রেঞ্জে কি পাচ্ছ? রেঞ্জে কিন্তু নেগেটিভ পাচ্ছ না, তাহলে রেঞ্জ কিন্তু কোডোমেনের সমান না।
তো যাই হোক, মানে পাওয়ার 4 নিয়ে কথা বলবে না, ওকে, বাট বললেও যদি জাস্ট এভাবে একটু দেখাই দিলেই হবে, একই রকম প্রসেসে দেখাই দিতে হবে, ওকে। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা এখানে? না, মনে হয় না দিবে ওগুলো, মানে কি বলে, ঝামেলা লাগবে আর কি, মানে ভেজাল লেগে যাবে। মানে ওই ধরনের ইকুয়েশনের সলভিং তো তোমাদের হচ্ছে সিলেবাসে অনেক ক্লাস করানো হয়, ব্যাপারটা বুঝতে পারছি? মানে যেমন আমরা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটার সলভ জানি ইকুয়ালস টু 0, ওকে। আমরা কিন্তু এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু 0 এটার কোনো সলভ জানি না, সো এই জন্য এটা দেখা যাবে বা আসার সম্ভাবনা নেই। আচ্ছা, তাহলে যদি আর কারো কোনো জিজ্ঞাসা না থাকে, হ্যাঁ, হ্যালো। ও, ওইটা ওইটা হচ্ছে তোমার, ও সমস্যা নেই, না ওইটা কিছুই বলি নেই, জাস্ট হচ্ছে তোমার স্কোয়ার ইকুয়েশনের আমরা সলভ জানি, এজন্য হচ্ছে আমাদের যদি ফাংশনের কোনো পেঁচানো কিছু থাকে স্কোয়ার ইকুয়েশন নিয়ে থাকবে, কিউব বা ফোর ইকুয়েশন নিয়ে দিবে না, ঠিক আছে? যদি কিউব বা ফোর ইকুয়েশন থাকে সিম্পল কিছুই দিবে, ওকে, ওইটা নিয়ে কথা বললাম। আচ্ছা, তো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি হচ্ছে একটা জিনিস একটু বলে দিই, এটা যা দেখলাম যে তোমরা ফিজিক্স ক্লাস, মানে ফিজিক্স ক্লাস পড়াশোনা একটু প্যারা খাইছো, যে হচ্ছে ইন্টিগ্রেশন কেন করা লাগে বা সামথিং, একটু জাস্ট একটু কথা বলবো এটা নিয়ে। খেয়াল করো, আমি তোমাদের ডিফারেন্সিয়েশন করাই নাই, বাট ডিফারেন্সিয়েশনের জাস্ট একটা ধারণামূলক ক্লাস নিছিলাম, প্লাস হচ্ছে তোমরা ফিজিক্সের অনেক ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন ইউজ করছো, তো আশা করি নরমাল ফর্মুলা তো জানোই। একটু খেয়াল করো, ধরো এস আমার একটা ফাংশন আছে, ওকে, এস একটা ফাংশন, জাস্ট সিম্পল একটা আলোচনা। ধরো এস ফাংশনটা হচ্ছে এ 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, ঠিক আছে? সাপোজ ধরো এটা হচ্ছে এস ফাংশন। এখন যদি এস ফাংশনটাকে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে রেজাল্টটা কি হবে? আশা করি সবাই জানি, তো বলো তো কি হবে? হুম, প্লাস 10x প্লাস 6, আর কিছু থাকবে না, কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন কি 0, তাই তো? এটা তো আশা করি সবাই জানি। এই যে যেমন ধরো ডি ডি এক্স অফ, যদি এক্স টু দি পাওয়ার এন থাকে, এটার ফর্মুলা কি, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখান থেকে জিনিসটা আসছে, ওকে। আচ্ছা, এখন ধরো আমি তোমাকে এই ইকুয়েশনটা দিই নাই, কি করলাম, এই যে দেখো এটা কাইটা দিলাম, ঠিক আছে? এই ইকুয়েশনটা দেই নাই, না দিয়া আমি তোমাকে এটা দিয়ে দিয়েছি, এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে কি বলা হয়? ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওকে। এখন ধরো তোমাকে আমি বললাম এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে ওই আগের ইকুয়েশনটা নিয়ে আসো, তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে ডিফারেন্সিয়েশন মানে কি, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা, আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জোড়া লাগানো, ওকে। তাহলে এটা যেহেতু ডিফারেন্সিয়েশন করছি, মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করছি, এখন আমি কি করবো, এগুলাকে জোড়া লাগানোর চেষ্টা করবো। তাহলে জোড়া লাগানোর জন্য যে কাজটা করবো, এখানে আমরা ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করবো, বুঝতে পারছি? তো ইন্টিগ্রেশনের জন্য যে কাজটা করা হয়, এই ডিএক্স অপারেটরটাকে ওই সাইডে আমরা পাঠাবো, তাহলে ডিএক্স ইকুয়ালস টু বলতে পারবো 10x প্লাস 6 ইন্টু ডিএক্স, ওকে। জাস্ট এটাকে ওই সাইডে নিয়ে গেছে, অনেকে এটাকে গুণ বলে, বাট আসলে গুণ না এটা। তো আশা করি তোমাদের ফিজিক্স ক্লাস এটা নিয়ে কথা বলছে, তো আমি ওইটা নিয়ে যাচ্ছি না যে ডিএক্স টা এখানে কি করছি। তো এরপর আমরা কি করব, বোথ সাইড ইন্টিগ্রেট করব, ঠিক আছে? এখন ইন্টিগ্রেশনের ফর্মুলা কি? ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, এটার ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, ওকে। আর ইন্টিগ্রেশন অফ যদি খালি dx থাকে, সেটার ইন্টিগ্রেশন হবে জাস্ট x, আর প্লাস একটা কনস্ট্যান্ট থাকে, এখন কনস্ট্যান্টটা কেন থাকে সেটাও আমি এখান থেকে ব্যাখ্যা করব, ওকে। তো দেখো এখানে ইন্টিগ্রেশন অফ dx ছিল, তো ইন্টিগ্রেশন অফ dx এটা কি, জাস্ট x, তো ইন্টিগ্রেশন অফ ds এটা হবে কেবলমাত্র s। তো দেখো আমি s কিন্তু পাই গেছি, কিন্তু রাইট সাইড এখনো পাইনি, দেন ইকুয়ালস টু আসি ইন্টিগ্রেশন অফ 10x প্লাস 6, ইন্টিগ্রেশন যেমন কি থাকে এটা মনে আছে কিনা দেখো, যদি y ইজ ইকুয়াল টু আমার, যেমন এই যে আমরা যে ইকুয়েশনটা লিখছিলাম ওইটা নিয়ে একটু কথা বলি, জাস্ট ওই যে 5x স্কয়ার প্লাস কি ছিল 6x প্লাস
9। যখন আমরা ডিফারেন্সিয়েট করছিলাম তখন কি এটা সবগুলোর সাথে সাথে ভাগ হয়ে গেছিল না ডিফারেন্সিয়েশনটা? তো ইন্টিগ্রেশনটাও কি হয়, সবগুলোর সাথে সাথে ভাগ হয়ে যায়। ওকে, ইন্টিগ্রেশনটাও কি হয় ডিফারেন্সিয়েশনের মতো সবগুলোর সাথে সাথে ভাগ হয়ে যায়। দেন 10 হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা সামনে চলে আসে, যেমন ডিফারেন্সিয়েশনে কনস্ট্যান্ট সামনে চলে আসে, ইন্টিগ্রেশনেও কি হয় কনস্ট্যান্টটা সামনে চলে আসে। এখন দেখো এটা হচ্ছে x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 1 এর ইন্টিগ্রেশন কি হবে? x স্কয়ার বাই 2। আচ্ছা, বলতেছি যে এখান থেকেই বলবো প্লাস সি কেন হলো, দেখো আর প্লাস এখানে 6 ইনটু dx, আমি কি বলছিলাম যে ইন্টিগ্রেশন অফ dx সেটা কি হয় জাস্ট x, তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ dx টা হবে x। তাহলে দেখো যদি আমি 2 আর 10 কাটি আসে 5, তাহলে কত আসে 5x স্কয়ার প্লাস 6x। তো দেখো এই যে আমি কি করছিলাম, আমি হচ্ছে s ইকুয়ালস টু 5x স্কয়ার প্লাস 6x প্লাস 9 এটাকে ডিফারেন্সিয়েট করে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাইছিলাম। দেন আবার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে যখন আমি মেইন ইকুয়েশন আনতে গেছি তখন আমাকে কি করতে হয়েছে, ইন্টিগ্রেশন করতে হয়েছে। ওকে, এখন কথা হচ্ছে প্লাস সিটা কেন আনলাম, দেখো এখানে তো আমার প্লাস 9 ছিল, এখানে 9টা কই আসছে? 9 কিন্তু আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে ওই সময় যখন ডিফারেন্সিয়েশন করছিলাম ওইটা 0 হয়ে গেছিল। ঠিক আছে, তো যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অথবা যে কোনো একটা ইন্টিগ্রেশন সূত্র ওইখানে আমার সবকিছুর সাথেই কি আছে, একটা তো জিরো যোগ আকারে থাকে, যেমন এখানেও কি আছে একটা জিরো যোগ আকারে আছে, এখানেও কি আছে একটা জিরো যোগ আকারে আছে। ওকে, তো মেইন কথা হচ্ছে যে আমি ধরে নেই যে কোনো একটা কি ছিল, কনস্ট্যান্ট ছিল, ওই কনস্ট্যান্টটা হচ্ছে পরে ডিফারেন্সিয়েশনের কারণে সরে গেছে, কিন্তু যখন ইন্টিগ্রেশন করব তখন তো আমাকে ওই কনস্ট্যান্টটা আনতে হবে। এখন এই কনস্ট্যান্টের মান কত ছিল সেটা কি আমি জানি? বুঝো, যদি এখানে আমার 9 না থেকে 900 থাকতো তাও কিন্তু ডিফারেন্সিয়েশন করার পরে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এটাই হইতো, ইন্টিগ্রেশন করলে পরে আমি জাস্ট এতটুকুই পাইতাম। এজন্য আমি যেহেতু এক্স্যাক্টলি জানি না যে কনস্ট্যান্টটা কত ছিল, তাই আমরা হচ্ছে কনস্ট্যান্টের জায়গায় জাস্ট সি বসাই। তো এটা কি সবাই বুঝতে পারছি যে কেন হচ্ছে আমরা ওই যে মেইনলি তোমাদের ফিজিক্সে কি করানো হচ্ছে, ওই যে পর্যাবৃত্তিক সমীকরণের ওই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করানো হয়েছে, তো কেন এটা করছি এটা কি বুঝতে পারছি কিনা, যে কেন এখানে ইন্টিগ্রেশন করা হয়েছিল বা ব্যাপারগুলো একটু ক্লিয়ার হয়েছে কিনা? কোনটা, কোন পার্টটা? হ্যাঁ কোন পার্টটা? কোনটা মানে পুরাটাই? না এটা, এটা কিছু না, এটা জাস্ট হচ্ছে ওই যে ওদেরকে ফিজিক্সে কিছুই করানো হচ্ছে আর কি, ওই যে চ্যাপ্টার 8 শুরু করা হয়েছে। ওকে, জাস্ট ওইটা নিয়ে জাস্ট আমরা কি করছি, ইন্টিগ্রেট করছি। ওকে, বোথ সাইড প্রথমে কি করছি, এই যে নিচে যে dx টা ছিল dx টাকে ওই সাইডে নিয়ে গেছি। ওকে, দেন হচ্ছে আমরা বোথ সাইড ইন্টিগ্রেশন করছি। তো ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, এটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস সি আসে। প্লাস সিটা কেন আসে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, আবারও বলবো বা বলতেছি। আর আরেকটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ যদি জাস্ট dx থাকে এটার ইন্টিগ্রেশন হয় x প্লাস সি। এই যে এই দুইটা ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশনের, মানে তোমাদের ইন্টিগ্রেশন শিখার আগে অব্দি এই দুইটাই লাগে, বা ফিজিক্সে এই দুইটাই লাগে, এর বেশি লাগে না। ওকে, তো এখন হচ্ছে আমরা বোথ সাইড ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশন সাইন হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন। এটা কিভাবে আসছে, মেইনলি ইন্টিগ্রেশন মানে হচ্ছে যোগ করা বা সামেশন। তো এস হচ্ছে এরকম, এস কে জাস্ট হচ্ছে একটু টাইনা লেখা হয়েছে, এটা এস থেকে আসছে। ওকে, হোয়াটএভার। তো হচ্ছে ইন্টিগ্রেশন সাইন আনলাম। তো ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে কি আসে, যে ডিফারেন্সিয়েশনটা কিন্তু সবগুলা পদের সাথে চলে যায় আলাদা আলাদা ভাবে। তো ইন্টিগ্রেশনটাও কি হয়, যতগুলা পদ আছে সবগুলোর সাথে চলে যাবে, বা বলতে পারো এই একটা অপারেটর, অপারেটরটা সবগুলোর সাথে গুণ হয়ে গেছে। ওকে, বা অপারেটর সবার সাথে চলে গেছে। দেন হচ্ছে 10 হচ্ছে কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশনে কনস্ট্যান্টটা সামনে আসে, ইন্টিগ্রেশনও কি হয়েছে কনস্ট্যান্টটা সামনে আসবে। ওকে, তো ইন্টিগ্রেশন অফ x dx, আর এটাতে হচ্ছে কনস্ট্যান্টটা সামনে আসলো ইন্টিগ্রেশন অফ dx। এখন x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তাহলে x টু দি পাওয়ার 1 এর ইন্টিগ্রেশন হবে হচ্ছে x স্কয়ার বাই 2। ওকে, আর 6 ইনটু dx, ইন্টিগ্রেশন অফ dx, এটার ইন্টিগ্রেশন হচ্ছে x প্লাস c বা শুধু x, প্লাস সিটা পরে বলতেছি আমি।
আচ্ছা পরে রেকর্ডটা দেখে নিও, ঠিক আছে, বারবার বলাটাও একটু কষ্ট, আমি রেকর্ড দিয়ে দিব, তো এটা দেখে নিও। তো এটা হচ্ছে 6 × dx, তো এটা হবে 6x। ওকে, তো ঘুরে ফিরে ব্যাপারটা হচ্ছে দেখো আমি এসি কোস্ট কিন্তু 5x² + 6x, ওই ইকুয়েশনটা পেয়ে গেছি, যে এটাই ছিল না আমাদের ইকুয়েশনটা, যে 5x² + 6x + 9, ঠিক আছে, তো ওইটাই আমাদের যে ইকুয়েশন ছিল সেটা পেয়ে গেছি। বাট এখানে দেখো আমরা কিন্তু ওইখানে একটা কনস্ট্যান্ট টার্ম ছিল, ওই কনস্ট্যান্ট টার্মটা কি পাইছি? কনস্ট্যান্ট টার্মটা কিন্তু পাই নাই। এখন বুঝো, যদি আমি তোমাকে জাস্ট এই ইকুয়েশনটা দিয়ে দিই, উপরেরটা না দিই, তুমি কি কোনোভাবে বলতে পারবা যে হচ্ছে আমার কনস্ট্যান্ট টার্মটা কত ছিল? সেটা কিন্তু বলা আমাদের পক্ষে সম্ভব না। তো যেহেতু সম্ভব না, তাই এজন্য আমরা হচ্ছে জাস্ট সি লিখে রাখি, আর কিছুতেই না। তো ক্লিয়ার ব্যাপারটা? ওকে, তো এটা মেইনলি হচ্ছে আমরা যখন ডিফারেন্সিয়েশন করব, দেন হচ্ছে ইন্টিগ্রেশনে যাব, তো ওই ক্ষেত্রে আমরা খুব ডিটেইলসেই পড়বো এগুলা, জাস্ট এমনি বলতেছি কারণ হচ্ছে এই যে ফিজিক্সের করানো হচ্ছে তাই। ওকে, আচ্ছা ঠিক আছে। তো তোমাদের যদি রেকর্ডেড ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা না থাকে আর অন্য কোনো প্রবলেম না থাকে, তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। আর যদি কারো কোনো সমস্যা থাকে একটু বলো, নাহলে ক্লাসটা শেষ করে দিই।